আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। ঈদ সামনে রেখে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, বিশেষ করে গাজীপুর কুমিল্লার বিভিন্ন সড়কে। দর্শক, আমরা অন্য একটি খবরে চলে যাচ্ছি। এদিকে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাটগুলো। এই মুহূর্তে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম যে গরুর হাট জমজমাট। এই মুহূর্তে গরুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন? বেচাকেনা নিয়ে কি বলছেন বিক্রেতারা? দাম নিয়ে সন্তুষ্ট কিনা ক্রেতারা, আমাদেরকে জানাবেন। স্নেহা, ইতিমধ্যে কিন্তু কোরবানির পশু হাট যেগুলো সেগুলো কিন্তু অনেকটা জমে উঠতে শুরু করেছে। আপনারা জানেন বেশিরভাগই ঈদের ঠিক একদিন কিংবা দুদিন আগে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়, কিন্তু এই বছর সেটি হচ্ছে, আমরা যদি এখন রাজধানীর সবচেয়ে আসলে বড় যে পশুর হাট গাবতলী পশুর হাট, আমরা সেখানেই রয়েছি। এখানে দেখছেন আসলে বিভিন্ন জাতের অসংখ্য গরু, এখানে খামারি থেকে শুরু করে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু পশুর হাটে তাদের যে গরু সেটি বিক্রি করার জন্য নিয়েছেন, এবং এবারের দামও কিন্তু এখন পর্যন্ত সাধারণ ক্রেতা যারা আছেন তারা বলছেন কিছুটা বেশি রাখা হচ্ছে। অন্যদিকে খামারি যারা রয়েছেন তারা বলছেন খরচের তুলনায় সে তুলনায় দামটা আসলে তারা কম চাচ্ছেন। তো তর্ক বিতর্ক থাকবে, তার মাঝেই মানুষ তার পশুর হাটে তার পছন্দের পশুটি ক্রয় করবেন, এটাই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত পশুর হাটে জমে ওঠেনি, যেহেতু সকাল সময় বিকেল সময় থেকে কিন্তু মানুষের ভিড় সবচেয়ে বেশি বাড়তে থাকে। বিশেষ করে যদি একটু বলি যে এখানে মানুষ বিকেলেই বেশি আসে এবং তার পছন্দের গরুটি ক্রয় করতে আসে। আমরা কয়েকজনের সাথে একটু কথাও বলবো এবং তাদের অনুভূতি জানতে চাইবো। আসলে এবার পশুর হাটে গরুর দাম কেমন দেখছেন একটু যদি বলতেন। মোটামুটি ভালোই, খারাপ না, ইয়ার মতোই আছে। গত বছরের তুলনায় কেমন? গত বছরের তুলনায় একটু বেশি আছে। ধন্যবাদ। আসলে মানুষ যেটি বলছে যে এখন প্রথম দিকের অবস্থায় একটু কোরবানির পশুর দাম একটু বেশি থাকে, তার পরবর্তীতে বিক্রেতা যারা রয়েছে তারা তাদের যে খরচ সে তুলনায় হয়তো কিছুটা কম রাখবেন, এমনটাই স্বাভাবিক। রাজধানীতে পশু হাটগুলো নিরাপত্তার জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপক রয়েছে। কিছুক্ষণ আগে র্যাব এখানে ব্রিফিং করেছেন। র্যাব আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখানের যে অজ্ঞান পার্টি থেকে মলন পার্টি থাকে এখানে, বিশেষ করে পশু হাটে যারা পশু ক্রয় করতে আসেন তারা টাকা সংগ্রহ করে টাকা রাখেন সাথে, সেক্ষেত্রে টাকা যাতে কোনো ধরনের করে ছিনতাইয়ের কবলে না পড়ে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে পশুর হাটে বেশিরভাগের জাল টাকার ছড়াছড়ি থাকে এবং সে জাল টাকার যেন বিস্তার না ঘটাতে পারে সেক্ষেত্রে তারা অভিযান চালাচ্ছেন, এবং গতকালকে একটু অভিযানে এখানে প্রায় 10 লাখ টাকা জাল টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে রাজধানীর যে অন্যান্য পশুর হাটগুলো সেগুলো তো একই অবস্থা, পুলিশ কন্ট্রোল রুম থেকে শুরু করে যে অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে, পুলিশ থেকে র্যাব, এবং আমরা দেখেছি সেনাবাহিনীরও প্রস্তুতি দেখছি এখানে তারা অবস্থান নিয়েছেন, এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে যেন তারা ব্যবস্থা নিতে পারে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। এইবারই যে পশুর হাটে সেখানে গরুর দাম কেমন চাচ্ছেন আপনারা? আমরা তো এখানে কাজ করি, আমরা শুনছি অনেক দাম, 30 লাখ 40 লাখ 50 লাখ এরকম শুনছি। কমে পাওয়া যায় 1,70,000 80,000 1,08,000 1,10,000 এরকম কমে। স্নেহা, যেমনটি আসলে এখানকার বিক্রেতা যারা আছে তারাও বলছেন, আমরা পেছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিছুক্ষণ আগেও দাম জিজ্ঞেস করেছি, বেশিরভাগে 5 লাখ টাকার উপরে এই গরুগুলো চাওয়া হচ্ছে, এবং সেই সাথে 10 লাখ 15 লাখ টাকাও কিন্তু এখানে অসংখ্য গরু রয়েছে। এবং মধ্যবিত্ত পরিবারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তাদের বাজেটের একটা সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে 1 লক্ষ টাকার উপরে থাকে, অনেকের আবার 2 লক্ষ টাকার নিচে থাকে। তো সেটিও বিবেচনায় এখানে বিভিন্ন রকমের গরু রয়েছে এবং সেটি মানুষ ক্রয় করছেন। একই সাথে গরু হাটের পাশাপাশি ছাগলের হাট রয়েছেন এবং ভেড়ার হাট রয়েছেন, আমরা সেখানেও কিন্তু এক ধরনের মানুষের ভিড় দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে এখানের যে পরিস্থিতি সে অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবারও রাজধানীর যে পশু হাট সেগুলো কিছুটা জমে উঠছে এবং ঈদের ঠিক আগ মুহূর্তে সেটি আরো জমে উঠবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল রাজধানীর গাবতলী পশু হাট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পশুর হাটের খবর।
ঈদ সামনে রেখে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে গাজীপুর ও কুমিল্লার বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম ও সুমন কবির। প্রথমে যাচ্ছি গাজীপুরে। নজরুল, আপনি আমাদের জানাবেন যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা? স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নারীর টানে বাড়ি কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ, তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং এখন পর্যন্ত কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। তারা বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সে সমস্ত কাউন্টারগুলোতে কিন্তু তারা কিন্তু টিকিট সংগ্রহ করে ময়মনসিংহ এবং বিভিন্ন, আপনারা জানেন যে গাজীপুর কিন্তু 32টি জেলার প্রবেশমুখ হওয়ায় এখানটা কিন্তু সবসময় ব্যস্ত থাকে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ঈদে ঘরমুখ অর্থাৎ নারীর টানে বাড়ি কিন্তু মানুষ ফিরতে শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখানে কিন্তু আপনারা জানেন যে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে অর্থাৎ বিআরটি যে সড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। ফলে কিন্তু ফ্লাইওভারের নিচের যে অংশ সেই অংশ কিন্তু এখনো আপনার বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দর এবং বিভিন্ন পানি জমাট বেঁধে রয়েছে। এর ফলে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে, যদি আপনার ঝড় বৃষ্টি হয়, যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করছেন চালকরা। তারা জানিয়েছেন যে নির্মাণাধীন যে ফ্লাইওভার যে কাজগুলো নিচের অংশ কিন্তু এখনো রয়েছে। এর ফলে কিন্তু নিচে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে কিন্তু অল্পতেই সড়কের পানিতে কিন্তু পানি উঠে যায় রাস্তায়। এর ফলে কিন্তু সাধারণ গাড়িগুলো যারা রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে আপনার টানতে পারে না। তো এটা কিন্তু পুলিশ কিন্তু সেটাকে নজর রেখেই কিন্তু তারা ব্যবস্থা রেখেছেন। আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্নভাবে কিন্তু এখানে যে পুলিশ প্রশাসন রয়েছে অর্থাৎ জেলা পুলিশ, গাজীপুর মেট্রো পুলিশ, তারা কিন্তু সারাক্ষণ কিন্তু এই সড়ক নিয়ে কিন্তু তারা ব্যবস্থা করছেন। আমরা দেখতে পেয়েছি আজকেও যে বিভিন্ন জায়গায় কিন্তু যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে সারার চেষ্টা করছেন। সবকিছু মিলে কিন্তু গাজীপুরের স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। তো আমরা এখন সর্বশেষ খবরাখবর নিয়ে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সুমন কবিরের কাছে। কুমিল্লা থেকে সংযুক্ত হচ্ছেন সুমন কবির। জি নজরুল, আপনি যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অর্থনৈতিক লাইফলাইন কিন্তু কুমিল্লা যে অংশে 102 কিলোমিটার রাস্তা রয়েছে সেই 102 কিলোমিটার রাস্তা আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা তো দেখিনি। তবে এই বিষয়ে একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে হাইওয়ে পুলিশ সুপার রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা 841 জন আসল পুলিশ সদস্য, ট্রাফিক সহকারে র্যাব সকল রোভার স্কাউট, পেট্রোল টিম এবং রেস্কিউ টিমের সমন্বয়ে আসলে কমিটি গঠন করা হয়েছে এবং তারা একযোগে কাজ করে। বিশেষ করে আমি একটা জানিয়ে রাখি, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যে উচ্ছেদ অভিযান সেনাবাহিনী আসলে করছেন এবং কোনো ধরনের আসলে যত্র গাড়ি পার্কিং এবং সেখানে যদি কোনো রাস্তা কোনো খানাখন্দ না থাকার কারণে কুমিল্লা এবার নির্বিঘ্নে আসলে ঈদযাত্রা করতে পারছেন। এদিক থেকে আমি যদি একটু কথা বলছি, ডাকাতির যে বিষয়টা আসলে উঠে এসেছিল, আসলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখেছি ডাকাতিতে এমন কোনো ঘটনা ঘটেনি এবং র্যাব প্রতিনিয়ত সেটা কাজ করছে না এবং জায়গায় জায়গায় র্যাবের সাইনবোর্ড দেওয়া আছে তথ্য দেওয়ার জন্য এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং যে কোনো তথ্য তাদেরকে জানানোর জন্য এবং র্যাবের টিম এবং সেনাবাহিনী টিম নির্বিঘ্নে কাজ করতে। সেদিক থেকে কথা বলি, যাত্রী কল্যাণ সমিতি আমাদেরকে জানিয়েছেন এবার ঈদযাত্রা কোনো ধরনের টিকিট দাম বৃদ্ধি করা হয়নি এবং বাস মালিক সমিতি সে একই কথা আমাদেরকে বলেছেন। এবং আমি তো একটু জানিয়ে রাখি, কুমিল্লা যে অংশ সেই অংশে আমরা দেখেছি যে আপনার সমন্বয় করে আসলে কাজ করছে, বিশেষ করে সেনাবাহিনীর থাকার কারণে আসলে যেখানে যাত্রী এবং ড্রাইভাররা বলছেন নিরাপত্তা রয়েছেন, কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। একটা মধ্যে ঢাকা চট্টগ্রাম বিশেষ করে যখন দুর্ঘটনা হচ্ছে সাথে সাথে রেস্কিউ টিম উদ্ধার করছে এবং জরুরি টিম আসলে রাখা হয়েছে স্ট্যান্ডিং হিসেবে, সেই রোভার স্কাউট টিম রয়েছে। এবং আপনাকে একটু জানা কি, কুমিল্লা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে আমরা সারাক্ষণ আসলে এটা নিয়ে কাজ করছি এবং সকলের সমন্বয়ে একটা সুন্দর টিম গঠন করা হয়েছে, বিশেষ করে যাতে ঈদ পরবর্তী সময় যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকা যাতে না ঘটে সেই কারণে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং তারা সকলকে নিরাপত্তা দিচ্ছে। প্রবাসীদের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে, যখন কেউ প্রয়োজন হবে প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে তারা দিয়ে থাকবে। এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লা যে হাইওয়ে পুলিশ সুপার যে খায়রুল আমাদেরকে জানিয়েছেন কুমিল্লার রিজিয়নে কোনো ধরনের সমস্যা না
হয় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং তাদের টিম একযোগ কাজ করছেন। আরেকটা বিষয় জানাই কি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অর্থনৈতিক লাভপ্রাণগত যাতে গরু বাজার যেহেতু রয়েছে মহাসড়কের পাশে, যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, বাজারে যাতে কোনো ধরনের গরু নামানো নিয়ে কোনো ধরনের হ্যাসেল না হতে হয়, সেই বিষয়ে আসলে তারা একসাথে একযোগে কাজ করছেন এবং সকলকে নিরাপত্তা দিচ্ছেন। এবং আমি আরেকটু জানাই কি, র্যাব প্রতিনিয়ত কাজ করছে পুরা ঢাকা চট্টগ্রাম 102 কিলোমিটার রাস্তায় র্যাবের গাড়ি টহল দিচ্ছেন এবং তারা একযোগে টিম কাজ করছেন এবং সেই সাথে সেনাবাহিনীর টিমও রাস্তা রয়েছে এবং এই দিক থেকে স্বস্তি আসলে ফিরে এসেছে। যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাত্রী এবং বাস ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার সকলে বলছেন আসলে আবার নিরাপত্তা অনেক ভালো ছিল। সবকিছু মিলিয়ে বলা চলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নির্বিঘ্নে যাত্রা করছেন ঈদমুখী মানুষ। এই ছিল কুমিল্লাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা, ধন্যবাদ নজরুল এবং সুমন, আপনাদের দুজনকেই। দর্শক, শুনছিলাম গাজীপুর ও কুমিল্লা থেকে ঈদ যাত্রায় মহাসড়কের খবরাখবর। কোরবানির পশুর বেচাকেনা নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আপনি আমাদেরকে জানাবেন গরু ছাগলের দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন? স্নিগ্ধা, আমি নেত্রকোনার যেসব পশুর হাট রয়েছে সেসব পশুর হাটে কিন্তু ইতিমধ্যেই কুরবানির যে পশু ক্রয় এবং বিক্রয় সেটি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। তো আমরা নেত্রকোনার যে জেলা প্রশাসন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই জেলায় কিন্তু অন্তত 150টির মতো স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট বসেছে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কেন্দ্র পৌর শহরের একটি ঐতিহ্যবাহী পশুর হাট। এটি একটি স্থায়ী পশুর হাট, সেনের বাজার পশুর হাট। এই বছর কুরবানির ঈদকে সামনে রেখে কিন্তু এই বাজারটি আজকের একটি বাজার। এই বাজারে প্রচুর গরু ছাগল উঠবে বলে জানা গেছে। তো আমি একটু এখানকার একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি যে গরু কিনতে এসেছেন, মানে কিরকম দেখছেন গরুর বাজার? গরুর বাজার মোটামুটি কম, অনেক কম, তুলনামূলক অনেক কম। আমরা আজকে এই সেনের বাজারে, ঐতিহ্যবাহী সেনের বাজার, এই বাজারের অপেক্ষায় আমরা এলাকাবাসী আছি। আমরা আজকে গরু কিনবো বলে আশা করি। আমরা দেখছিলেন একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে তিনি গরু দেখছেন, তার পছন্দ হলে কিন্তু তিনি গরু কিনবেন। আমরা একটু জানবো এখানে। আচ্ছা, যদি এই বাজারটি সম্পর্কে যদি একটু বলতেন এবং কেমন বেচা কেনার আশা করছেন আপনারা? জি, আমরা এই বাজারটি তো একটা ঐতিহ্যবাহী বাজার। এটা ব্রিটিশ সরকারের আমল থেকে এই বাজার। এই বাজারে বেচা কিনা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে বেচা কিনা হয়, সবসময় হয়ে থাকে। আজকে আমরা আশা করছি যে প্রচুর পরিমাণে গরু আসতে শুরু করেছে। এইমাত্র দুই তিনটা ট্রাক ভর্তি গরু আসছে, তারা এই বাজারে নিয়ে আসতেছে। আমরা আশা করছি যে আজকে বাজারে মোটামুটি ভালো বেচা কিনা হবে। আপনারা শুনছিলেন যে এখানকার একজন বলছিলেন যে এখানে প্রচুর বেচা কিনা হবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা আরেকজনের কাছে জানবো। এই যে আমরা শুনলাম একটি ঐতিহ্যবাহী বাজার, তো এই বাজারটি কি কি বারে জমে? এটা প্রতি সোমবার এবং শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন কেন্দ্র এই যে সেনের বাজারের হাট বসে। এটা ঐতিহ্যবাহী অনেক পুরাতন বাজার। এই বাজারে প্রচুর গরু উঠে এবং বেচা কিনাও আশা করি অনেক ভালো হবে। এই গরু এখন সকাল 11টা বাজে গরু আসতে শুরু করছে। 2টা পর্যন্ত গরু আসবে, 2টার পর থেকে বেচা কিনা শুরু হবে। আপনারা শুনছিলেন। আমরা একটু চেষ্টা করবো একজন গরুর মালিকের সঙ্গে। আমরা জানবো যে আপনি গরু নিয়ে এসেছেন, কিরকম দাম হচ্ছে কিংবা কিরকম দামে বিক্রি করবেন বলে প্রত্যাশা করছেন? আমি এই গরুর দাম প্রত্যাশা করছি 1.5 লাখ টাকার মতন হলে বিক্রি করব। আপনারা শুনছিলেন যে এখানে আমরা এতক্ষণ কথা বলেছি এই হাটের যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। তবে আমি যে বিষয়টি জানতে পেরেছি যে এবছর কিন্তু আপনার দেশীয় গরুতে বাজার ভরপুর এবং বিশেষ করে মাঝারি আকারের যেসব গরু রয়েছে সেসব গরুর চাহিদাটা একটু বেশি। আর তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে দাম কিন্তু খুব একটা যে অস্বাভাবিক বেড়ে গেছে তা কিন্তু না, দাম অনেকটাই কম রয়েছে বলে জানতে পেরেছি। আর একেবারে যে বড় আকারের গরুগুলো রয়েছে সেসব গরুর চাহিদা কিন্তু একেবারেই কম, কারণ বড় গরুর যে ক্রেতা কিন্তু খুব সীমিত, যে কারণে বড় গরুগুলো যারা লালন পালন করেছেন তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্তে নিয়ে এই বড় ষাঁড় গরুগুলোকে বিক্রি করতে হয়েছে। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা প্রত্যেকটি বাজারে কিন্তু আইন শৃঙ্খলা। জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম নেত্রকোনা থেকে গরুর হাটের খবর। দর্শক, জুলাই আন্দোলনে চারখানপুর হত্যা মামলার আসামি 4 পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হবে।
সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, যেমনটি বলছিলাম, পুলিশ সদস্যদের আদালতে হাজির করা হবে, এখন কি করা হয়েছে নাকি আরো কিছুক্ষণ পরে? আর হলে সেটা কখন আমাদেরকে জানাবেন। স্নেহা, যে 4 জন পুলিশ সদস্যর কথা বলা হয়েছে না, তাদেরকে কিন্তু আজ সকাল 10:40 কিছু পরে 4 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করা হয়েছিল, সেই ঘটনার যে নির্দেশদাতা শেখ হাসিনা, তিনি কিন্তু পুলিশ সদস্যদেরকে আসলে নির্দেশ দিয়ে এই গুলি বর্ষণের ঘটনাগুলো ঘটিয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু 6 জনকে নিহতের ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং এখানে এই মামলার কিন্তু টোটাল 8 জন আসামি কিন্তু রয়েছে এবং এর মধ্যে 4 জন আসামি পলাতক রয়েছেন এবং বাকি যে 4 জন, সেই 4 জন আসামি গ্রেফতার। তো সেই 4 জনকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো হয়েছিল, তো তার মধ্যে এই মামলাটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে অভিযোগ গঠন করা হয়েছে এবং আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে তাদের হাজিরার দিন ধার্য ছিল। তো সকাল 10টার দিকে প্রথম একজনকে হাজির করা হয় এবং তার কিছুক্ষণ পর 10:40 দিকে বাকি যে 3 জন আসামি তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ভেতরে আসলে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আসলে চলমান রয়েছে। তবে সর্বশেষ যে খবর সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষা করছি তাদের ভেতরে আসলে যে কার্যক্রমটি হয় এবং আইনজীবীরা যখন বাইরে আসবেন, চিফ প্রসিকিউটর যখন আসবেন, তিনি হয়তো সর্বশেষ যে খবর, এই মামলার যে খবর সেটি কিন্তু আমাদেরকে জানাবেন। তা আমরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি স্নেহা সর্বশেষ খবরটি জানার জন্য। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জানখারপুর মামলায় পুলিশ সদস্যদের আদালতে হাজির করার বিষয়ে সর্বশেষ তথ্য। আবারও দেখা দিয়েছে করোনার প্রাদুর্ভাব। রাজশাহীতে 4 চিকিৎসক সহ আক্রান্ত হয়েছে 11 জন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী শাহেদ। যেমনটি বলছিলাম, করোনার প্রকোপ আবারও বেড়েছে। বর্তমান পরিস্থিতি কি? করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কি বা আরো বৃদ্ধি পাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ স্নেহা। রাজশাহীতে 2019 সালে যখন করোনা প্রথম শনাক্ত হয়, এরপরে কিন্তু রাজশাহী অঞ্চলের করোনার যে প্রাদুর্ভাব কিছুদিন কম ছিল, তারপরে কিন্তু 2020 সাল একেবারে যদি বলা হয় যে করোনার পিক আওয়ার গেছে রাজশাহীর উপর দিয়ে। তারপরেই যে করোনার ভ্যাকসিন দেওয়ার পরে এটি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে সেটি যে কিছুটা কমে গেছিল সেটি বলা যায়। তবে গত 2 দিন থেকে আবারও করোনার চোখ রাঙাচ্ছে যদি বলি আমরা, সেটি এখন চলছে। গত 2 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পরীক্ষাটি করা হয়েছে, সেখানে দেখা গেছে যে গতকাল 15 জনের যে পরীক্ষা করা হয়েছিল, সেখান থেকে 9 জনকে চিকিৎসকরা করোনা পজিটিভ বলে শনাক্ত করেছেন। এর মধ্যে অধিকাংশ চিকিৎসকরা আছেন। যেহেতু হাসপাতালে চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন, তারা যদি আক্রান্ত হয় সেটি যে আরো ভয়াবহ হতে পারে সেটি একটা অনুমেয়। আমরা এই নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার অধ্যাপক চিন্ময় কান্তি। অধ্যাপক চিন্ময় কান্তি, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, চিকিৎসকরা করোনা আক্রান্ত হয়ে গেছেন, এটি কি একটি ভয়াবহ বার্তা দেয় কিনা? না, ভয়াবহ এখনই বলা যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু করোনা বা ভাইরাসগুলো কিন্তু যাওয়ার জন্য আসে না, এদের থাকবেই, এদেরকে নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। এখন যে নতুন যে ভ্যারিয়েন্টটা এসছে, সেই ভ্যারিয়েন্টটা নিয়ে কিন্তু আমাদের নজরদারিটা বাড়াতে হবে। এশিয়ার বিভিন্ন দেশ, পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে কেরালাতে অনেক সংক্রমণ পাওয়া যাচ্ছে। এর ভ্যারিয়েন্টটা NB1.1.8.1 এবং আরেকটি আছে NF.7। সুতরাং এখনই আপনার আতঙ্কিত হওয়ার সুযোগ নেই, কারণ এই যে ভাইরাসটা, এটার যে ভ্যারিয়েন্টটা গলার নিচে এখন পর্যন্ত নামেনি, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা বলি, সংক্রমণটা সেইখানে আছে। সুতরাং এটা আমাদের কিন্তু বার্তা দেয়। আর আপনি যেটা বললেন যে রাজশাহী মেডিকেল কলেজের এইটা আমাদের একটা বার্তা দেয় যে আমরা যদি এখন যতগুলো 15টার মধ্যে যদি 9টা হয়, প্রায় 60% আপনার করোনা আক্রান্ত। তার মধ্যে একটা বড় অংশ চিকিৎসক, প্রায় 7 জনের মতো। তাহলে এটা কিন্তু আমাদের একটা বার্তা দেয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে স্বাস্থ্য বিভাগ যদি যে সমস্ত হাসপাতালে পেশেন্ট ভর্তি হচ্ছেন, তাদেরকে যদি রুটিন যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে যদি করোনাকেও ইনক্লুড করা হয়, তাহলে কিন্তু সত্যি আক্রান্তের সংখ্যাগুলো আমরা জানতে পারবো। আরেকটা জিনিস এর জিনোম সিকোয়েন্সটা খুবই জরুরি, কারণ এটা কতটুকু আতঙ্কিত হওয়ার মতো আছে সেটা করতে হলে গবেষণাটা খুব জরুরি। আর যেটা হলো যে আমরা তো দেখেছি যে গতবার যখন করোনার একটা বলি যে ঢেউ ছিল, সে সময় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারি একটা নির্দেশনা ছিল। তো সেটি ভয়াবহ হওয়ার আগেই এ ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত কিনা মানুষের? দেখুন, এটা তো সবসময় হওয়া উচিত।
নিশ্চিত, কারণ রেসপিরেটরি ট্র্যাক্টে যে কোনো ইনফেকশনে আমরা করোনা হোক আর যাই হোক প্রচুর ভাইরাসের মধ্যে আমরা বসবাস করি, যার ফলে আমরা বাইরে ভিড়ভাট্টায় গেলে আমরা মাস্ক পরিধান এবং তার সাথে সাথে শিশু এবং বয়স্ক এবং যাদের কোমরবিডিটি আছে তাদেরকে একটু সতর্ক হতে বলি সবসময়। এটা শুধুমাত্র করোনার জন্য না, সবসময়। আর এখন তো যেহেতু আমাদের নতুন করোনার ভ্যারিয়েন্টটা আমাদের ওপরে চোখ রাঙাচ্ছে, সুতরাং আমাদের মনে হয় যে আবার সেই পুরনো স্বাস্থ্যবিধিতে আমার চলে যাওয়া উচিত। এখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, আর স্বাস্থ্য দপ্তরগুলোর বিশেষ করে হাসপাতালগুলোকে সতর্ক নজরদারি বাড়াতে হবে, তাহলে হয়তো সামনে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো। তবে আতঙ্কিত। ধন্যবাদ ডক্টর চিন্ময় কান্তি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্নেহে আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্যবিদ ডক্টর অধ্যাপক চিন্ময় কান্তির সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে এখনো আতঙ্কিত হওয়ার মতো করোনা যেটি ছড়িয়ে পড়েনি, তবে স্বাস্থ্যবিধি মেনে চললে সেটি মোকাবেলা করা সহজ হবে। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছেন রাজশাহী থেকে করোনার পরিস্থিতি নিয়ে বিস্তারিত। মুন্সিগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক খানাখন্দে ভরে গেছে, চরম ভোগান্তিতে যাত্রী ও এলাকাবাসী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, জানতে চাইবো আপনার কাছে সড়ক সংস্কারের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি যদি একটু দেখাই, আমার পেছনেই কিন্তু একেবারে পানিতে সড়কটি তলিয়ে গিয়েছে। এখানে কিন্তু মুন্সিগঞ্জের প্রধান যে সড়কটি আছে জেলা শহরের প্রবেশদ্বার পেট্রোল পাম্প থেকে শহরে ঢোকার যেই সড়কটি, সেই সড়কটি কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে কিন্তু আসলে এখানকার যে চালক এবং যাত্রীরা আছে তারা কিন্তু অনেক বিলম্বনার শিকার হয় বলে আমরা জেনেছি। তো এখানে কিন্তু আসলে শুধু এই সড়কটি নয়, মুন্সিগঞ্জের প্রধান যে সড়কগুলি রয়েছে পৌরসভার, সেই সড়কগুলিও কিন্তু একেবারে বেহাল অবস্থা। সেখানে কিন্তু খনাখন্দে ভরে গেছে, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রশাসন কিন্তু বলছেন যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে কিন্তু যে সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি, এই সড়কের পাশে যে বাড়িঘর, সেই বাড়িঘরেও কিন্তু আসলে একটু বৃষ্টি হলে পানি আসলে ভরে যায়। তো আমি এখন একজনের এখানকার স্থানীয়, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কটিতে আসলে এই বৃষ্টির কারণে কি কি সমস্যা হয়? তাই এখানে সবসময় পানি জমিয়া থাকে, মানুষ চলাচল যাইতে অসুবিধা বিরাট। একটু বিশাল পানি রোডে ঘাটে বাড়িতে না, এখানে একটা ড্রেনের প্রয়োজন আছে। 2-3 বছর ধরে পরে এই অবস্থা, দোকানপাট চালাইতে আমাদের সমস্যা হয়, সিটাতে পরে মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যায়, বিরাট সমস্যা হয়ে যাবে। মানে এটা আমাদের কেউ পরিফুলও করতে আসছে না, দেখতে আসছে না, এই কাজটা যে হতে আছে, বুঝছেন না? আর কি বলবো, বিরাট কষ্ট হয় মানুষের। বৃষ্টি আসলে একটু বৃষ্টি আসলে পানি জমে থাকে। তখন আপনারা যদি খেয়াল করেন, জনগণে সরকার, আমাদের নতুন সরকার কে আসলে পরিচ্ছন্ন করে আমাদের ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু এই সড়কটি তলিয়ে যায় এবং এই সড়কে যারা যাতায়াত করেন এবং চালকরাও কিন্তু বিপাকে পড়েন। এখানে কিন্তু আসলে দুই পাশে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে এখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ প্রধান সড়ক থেকে সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম মুন্সিগঞ্জের সড়কের বিভিন্ন খানাখন্দ বা বেহাল দশার খবরাখবর। সিডিপির বাজেট পর্যালোচনা সভা চলছে, দর্শক সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটি উদ্বেগের বিষয়, সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায়। আর আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যক্তি খাতের বিনিয়োগের বিপরীতে সরকারি খাতের বিনিয়োগটাই কিন্তু বাড়ছিল, তো সেখানে আগামী অর্থ বছরে একটু নিম্নমুখী করা হয়েছে। আমি আরেকটি সূচক বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি, যেটা বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য
ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ ব্যাংক থেকে সেটার লক্ষ্যমাত্রা 2026-এ 11% করা হয়েছে, কিন্তু রিভাইজ বাজেট 2025-এ সেটা কিন্তু 9.8 এবং এপ্রিল পর্যন্ত সেটা 7.5%। আরো 2 মাস পরে কতখানি বাড়বে এবং তারপরে আগামী বছরে সেটা আরো ঋণ প্রবাহটা বাড়বে, সেটা যদি বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কিভাবে বাড়বে সেটি একটি বিষয়। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছে 6.5%, কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও 9% নেমে এসেছে মে মাসে 9.5%, কিন্তু যদি যখন আমরা পুরো অর্থ বছরেরটা বিবেচনা করি তখন কিন্তু 12 মাসের একটা অ্যাভারেজ এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। তো সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়, যদি না এটার বিপরীতে আরো অনেক ধরনের আমরা পরবর্তীতে আলোচনা করব যে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থা সবগুলো একসাথে যদি কাজ করে ভালোভাবে, তা না হলে এটা কষ্টকর হবে। এবং আরেকটি বিষয় যে ব্যক্তি খাতের বিনিয়োগের পাশাপাশি যেমন রপ্তানি, আমদানি, তারপর রেমিটেন্সের কথাও আমরা বলেছি সেই ক্ষেত্রে। তো এখানে এই সূচকগুলিতেও একটুখানি আগামী অর্থ বছরে প্রায় প্রতিটা সূচকেই কিন্তু একটু বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু একটা আমরা দেখছি যে 2000 একমাত্র আপনার রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে 8%, যদিও 2025-এ এটাকে অনেক বেশি একটা, কারণ আমরা দেখেছি যে গত কয়েক মাসে বিরাট একটা প্রবাহ এসেছে। দর্শক, সিপিডির বাজেট পর্যালোচনা সভা চলছিল, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। যেমনটি বলছিলাম, প্লাবিত এলাকার বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ স্নেহ, আপনাকে জানিয়ে রাখি, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। গতকাল বিকেলের পর থেকে ইতিমধ্যে কিন্তু পানি কমতে শুরু করেছে। তো আমি এখন আছি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের যে আব্দুল্লাহপুর গ্রামে। আমার পিছনে যে সড়কটির দিক দেখতে পাচ্ছেন, এই সড়কটি কিন্তু গতকালও পানিতে টইটুম্বুর ছিল। গতকাল বিকালের পর থেকে সড়কটি কিন্তু দৃশ্যমান হয়েছে, ইতিমধ্যে পানিও সরে গেছে। এছাড়া যে মূলত টানা কয়েকদিনের বাড়ি বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে যে আখাউড়ার 3টি ইউনিয়নে 19টি গ্রাম কিন্তু পানিতে প্লাবিত হয়েছিল। ইতিমধ্যে পানি কিন্তু কমতে শুরু করেছে। পানিবন্দী মানুষ যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে ইতিমধ্যে হাওড়া নদীর পানি 3 মিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু পানি কমে যাবে। আর মূলত এই যে আকস্মিক বন্যা তৈরি হয়েছিল, বন্যাটি মূলত ক্ষণস্থায়ী, মূলত এর 2 থেকে 3 দিন স্থায়ী থাকে। তো পানি উন্নয়ন বোর্ড বলছেন যে আজ যদি বৃষ্টিপাত না হয় ইতিমধ্যে আজ বা কালকের মধ্যে কিন্তু পানি পুরোপুরি কমে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া যে উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে কিন্তু তাদের তালিকা তৈরি করেছেন এবং যারা বিভিন্ন একটি স্কুলে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে সরকারিভাবে যে শুকনো খাবার এবং চাল কিন্তু তাদের মধ্যে বিতরণ করেছে বলে জানিয়েছেন। তো আখাউড়া বন্যার পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বেতন ভাতার বৈষম্য দূরীকরণ ও চাকরির নিশ্চয়তা সহ 10 দফা দাবিতে কুষ্টিয়া বিক্ষোভ করছে বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআরএস এর শ্রমিকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, শ্রমিকদের কি কি দাবির কথা বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন বেতন ভাতা বৈষম্য দূর এবং চাকরির নিশ্চয়তা সহ 10 দফা দাবিতে কিন্তু কুষ্টিয়ার বিআরবি ইন্ডাস্ট্রিজের যে সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এমআরএস এর শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমি রয়েছি সেই বিআরবি গ্রুপের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার শ্রমিক কিন্তু তাদের এই 10 দফা দাবিতে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আন্দোলন চালিয়ে আসছে। এখন একেবারে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই প্রতিষ্ঠানের। কোনো ধরনের সকাল থেকে কোনো উৎপাদন কার্য যা ছিল সেটা কিন্তু বন্ধ রয়েছে।
রয়েছে এবং শ্রমিকরা যেটি বলছে, আমি কথা বলেছি যে তাদের যে 10 দফা যে দাবি, যতক্ষণ পর্যন্ত তার এই দাবিগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন ছাড়বে না। আসলে এইখানে কিন্তু দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে বিআরবি গ্রুপের যে মালিক রয়েছে মজনু সাহেব, তার সাথে কিন্তু কথা বলছেন এবং এটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শ্রমিকদের একই দাবি যে যতক্ষণ পর্যন্ত তাদের এই 10 দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কোনোভাবেই এই কারখানার যে প্রধান যে গেট রয়েছে সেটি কিন্তু ছাড়বে না। আমার সাথে একজন শ্রমিক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবিগুলা কি কি এবং কি দাবিতে আন্দোলন করছেন? আমরা আন্দোলন করছি, আমরা বিআরপি গ্রুপের কিয়াম মেটালের কর্মচারী। আমরা দীর্ঘদিন ধরে প্রচুর খাটনি পরিশ্রম দিয়ে আজ ফ্যাক্টরিতে এত বড় করেছি, তারপরও আজকে আমরা কেন নির্যাতিত? আমাদের ন্যায্য মূল্য নাই। আমাদের বিআরপি গ্রুপ কিয়াম মেটাল, আমরা শুধু কিয়াম মেটাল নামে কর্মে আমাদেরকে ব্যবহার করা হয়, কিন্তু বেতনের দিক থেকে বিআরপি আলাদা, কিয়াম আলাদা, কিন্তু কাজের দিক থেকে নিয়মের দিক থেকে সব দিকে বিআরপির সাথে সমন্বয় করা হয়। যেমনটি শুনছিলেন, আসলে এই যে দীর্ঘদিনের যে বেতন বৈষম্য রয়েছে এবং এছাড়াও যে জামানতের টাকা নেওয়া হয় চাকরির সময় এই বিআরপি গ্রুপের শ্রমিকদের কাছ থেকে, এই যে এই সহ 10 দফা যে দাবি, এই দাবিতেই কিন্তু এই শ্রমিকরা আন্দোলন করছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের এই 10 দফা দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকবে এবং তারা এই যে প্রধান যে গেট সেখানে কিন্তু অবস্থান নেবেন। এই ছিল কুষ্টিয়ার বিআরবি গ্রুপের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া থেকে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশের বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আমাদের জানাবেন সীমান্তে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? নতুন করে আর পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা? ভারত এবং পাকিস্তানের উত্তেজনার পর থেকে আমরা দেখেছি ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এবং দুবরা উপজেলায় কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। তখন থেকেই বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলেন। গত মধ্যরাতে কিন্তু হালুয়াঘাট এবং দুবরার সীমান্ত দিয়ে কিন্তু 22 জনকে পুশিন করা হয়েছে, অর্থাৎ এর মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছে। এরপর থেকে আমরা দেখেছি আজকে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো সীমান্তবর্তী এলাকা জুড়ে। এবং এই বিষয়টি নিয়ে আমরা বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন ময়মনসিংহের সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বিগত সময় থেকেই কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছিল, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হয়েছিল। কৃষকরা যেন তাদের গরু ছাগল নিয়ে সীমান্তবর্তী এলাকায় না যায় তাদেরকে সতর্ক করা হয়েছিল। অর্থাৎ তারপরেও কিন্তু গত মধ্যরাতে 22 জনকে পুশিন করার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন, যাদেরকে পুশিন করা হয়েছে। তারা গুজরাটে কিন্তু বিভিন্ন কাজের সন্ধানে কিন্তু তারা ছিলেন, অর্থাৎ সেখানকার পুলিশ কিন্তু তাদেরকে ধরে তারপর বিএসএফ এর কাছে হস্তান্তর করলে কিন্তু বিএসএফ গতকাল মধ্যরাতে কিন্তু তাদেরকে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলায় অর্থাৎ দুবরায় 10 জনকে এবং হালুয়াঘাট সীমান্ত দিয়ে কিন্তু 12 জনকে পুশিন করেছেন এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে সংশ্লিষ্ট থানা রয়েছে সেই থানায় হস্তান্তর করা হবে, সেই বিষয়টি বিজিবি থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ বলা যায় বিগত সময় ধরে ভারত পাকিস্তান উত্তেজনার পর থেকেই সীমান্ত ব্যবস্থা জোরদার ছিল। ইতিমধ্যেই পুশিন করার পর থেকেই বিজিবির টহল আরও কিন্তু জোরদার করা হয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং যারা সীমান্তবর্তী গ্রামবাসী রয়েছেন তাদের মধ্যে কিছুটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক কিন্তু কাজ করছে এবং তারা বলছেন যে তারা কিন্তু অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেহেতু সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছেন সেই বিষয়টি নিয়ে তারা অধিক সতর্ক অবস্থানে রয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে তারাও কিন্তু তাদের যথাসাধ্য অনুযায়ী সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মানুষকে কিন্তু তারা সতর্ক করছেন এবং বিজিবি থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে তাদের সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু আরো কঠোরভাবে জোরদার করা হচ্ছে এবং সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে তারা যেন সীমান্ত এলাকায় সচরাচর না যান, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং মানুষ যদি সচেতন হয় তাহলেই কিন্তু সীমান্তে যে অপরাধ প্রবণতা বাড়ছে সেটি কিন্তু অনেকটাই কমিয়ে আসবে, সেই বিষয়টি বিজিবি থেকে আমাদেরকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকার সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ময়মনসিংহের সীমান্তের বর্তমান পরিস্থিতি।